ওই যে বলছে না আমি তো আসতে পারতেছি না, একজন আমাকে না বললে আমি তো দেশে আসতে পারতেছি না। তার মানে কি সুইচ এই প্রধানমন্ত্রীর হাতে না? ওই জন্য আমি বলি উনি চুপচাপ আছেন এই কারণে, কারণ উনি কথা বললেই কখন নামায় দেয় হাত ধরে। আমি বলি কি যে বর্তমান সরকারকে একটা ভূতে ধরেছে। এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। পুরো সরকার ব্যর্থ, সব জায়গায় প্রত্যেকজন মন্ত্রী ব্যর্থ হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই। কেয়ারটেকার সরকারের আন্দোলনের চেয়ে হাজার গুণ শক্তিশালী আন্দোলন হবে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন। আলটিমেটলি বিএনপি এখন যা করতেছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নাই। জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে এই সরকার পার পাবে না, এমনটাই বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সিনেমার হিরোর মতো, চলাফেরা কার্যক্রম সবকিছু ভাই সিনেমার হিরোর মতো। 13 দিনে এমন জায়গায় দেশকে নিয়ে গেছে, এখন সবাই মুখে মুখে আলোচনা। এর মধ্যে এক মন্ত্রী তার বউকে একটা পদ পাওয়াই দিছিল, ওইটা জানার সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর পদই নাই, গায়েব করে দিছে। ভাই তুই আমার মন্ত্রী না। এবং রাস্তাঘাটে পুলিশকে বলছে, অর্থাৎ পুলিশকে এমন ক্ষমতা দিছে, ট্রাফিককে বলছে যে কোনো মন্ত্রীর গাড়ি চেক করতে পারবে যে কোনো সময়, আর ওই লাল বাতি দেখা দেখা চলতে হবে। কারোর জন্য এক্সট্রা কোনো সুযোগ সুবিধা নাই। জনগণ যেভাবে রাস্তা চলে তুমিও সেভাবে চলবা। একই জিনিস কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। জুলাই সনদ নিয়ে এবং গণভোট নিয়ে আবারও রাজপথ উত্তাল হতে চলছে। আবারও আন্দোলন কিভাবে করা যায় সেটার ভিত তৈরি হচ্ছে। যে কোনো সময় দেখবেন এই আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ছে। আরেকটা 24 আরেকটা জুলাই অপেক্ষা করছে। তো এই যে ভিডিও ক্লিপগুলো দেখলেন, এই ভিডিও ক্লিপগুলো আপনারা দেখে বুঝতে পারছেন যে কি হতে যাচ্ছে। তো বিস্তারিত ভিডিও রয়েছে, চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সিনেমার হিরোর মতো, চলাফেরা কার্যক্রম সবকিছু ভাই সিনেমার হিরোর মতো। 13 দিনে এমন জায়গায় দেশকে নিয়ে গেছে, এখন সবাই মুখে মুখে আলোচনা। এর মধ্যে এক মন্ত্রী তার বউকে একটা পদ পাওয়াই দিছিল, ওইটা জানার সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর পদই নাই, গায়েব করে দিছে। ভাই তুই আমার মন্ত্রী না। এবং রাস্তাঘাটে পুলিশকে বলছে, অর্থাৎ পুলিশকে এমন ক্ষমতা দিছে, ট্রাফিককে বলছে যে কোনো মন্ত্রীর গাড়ি চেক করতে পারবে যে কোনো সময়, আর ওই লাল বাতি দেখা দেখা চলতে হবে। কারোর জন্য এক্সট্রা কোনো সুযোগ সুবিধা নাই। জনগণ যেভাবে রাস্তা চলে তুমিও সেভাবে চলবা। একই জিনিস কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও করছে। উনিও কিন্তু ওই লাল বাতি দেখা আইন মাইনা চলে। উনিও কিন্তু রাস্তাঘাটে নাইমা অনেকের সাথে সেলফি তোলে, মুখ মিলায়। ঈদের আগেই তো আমরা দেখছি। আবার ওই বালেন্দ্র শাহ কিন্তু সিএনজির কাছে যায়, সিএনজি ড্রাইভারের সাথে ছবি তুলতেছে, রাস্তাঘাটে ছবি তুলতেছে, গাড়ির উপরে দাঁড়ায় কথা বলতেছে এবং সরাসরি বলতেছে আমি কাউকে ছাড় দিব না। সে পুলিশের প্রধান হোক আর কোনো মন্ত্রী হোক, দেশের কেউ ছাড় পাবে না। অন্যায় করলে, টাকা পাচার করলে, কোনো অন্যায়ের সাথে জড়িত থাকলে কাউকে আমি ছাড় দেব না। খুব অল্প সময়ের মধ্যে আমাদের মন জয় করে নিছে। তার নিজের দেশের মানুষের তো মন জয় করছেই, আশেপাশের অনেকেরই মন জয় করছে। এবং ভারতের জনগণও কিন্তু নেপালের প্রধানমন্ত্রীর পক্ষে। ভালো কাজের জন্য সবাই ভালোবাসবে ভাই, ভালো লোককে সবাই ভালোবাসে। আর কে ভালো কাজ করবে আর কে করবে না এটা বোঝা যায় ভাই। এর জন্য ওই 100 দিন হানিমুন টাইম এত কিছু লাগে না। মাত্র 13 দিনে বুঝাই দিছে সরকার কি করবে। বিশ্বাস করেন, আমাদের শিক্ষামন্ত্রী যদি এই বালেন্দ্র শাহের অধীনে থাকতো, নেপালের বালেন্দ্র শাহের অধীনে যদি আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব থাকতো, চাকরি থাকতো না ভাই। হ্যাঁ ভাই, চাকরি থাকতো না। কারণ উনি একটা স্কুলে যায়া
ওইখানে 8 বছর 10 বছর 12 বছরের বাচ্চাদেরকে প্রশ্ন করতেছে, রাজনীতি শিখাইতেছে। প্রশ্নটা কি বলো তো, আমাদের প্রধানমন্ত্রীর মেয়ের নাম কি? একটা বাচ্চা বলছে জাইমা। ইয়েস, জাইমা রহমান। ওকে, জাইমা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জাইমা রহমানের সাথে নাকি? ওকে ওকে, মনে হইতেছে পরীক্ষার মধ্যে প্রশ্নটা আসতে পারে ভাই। এবং উনি শিক্ষামন্ত্রী হইয়া 10-12 বছরের বাচ্চাদেরকে, ওইখানে ভাই আমি 8 বছরের বাচ্চাও দেখছি, আমার যেটুক মনে হয়, তাদেরকে বলতেছে তোমাদেরকে রাজনীতি করতে হবে জাইমা রহমানের সাথে, শিখাইতেছে রাজ পরিবারের সাথে রাজনীতি করতে হবে। এইটাই মাথার মধ্যে ঢুকাই দিতেছে। কিন্তু মনে রাখেন, আমি যদি ভাই ওইখানে থাকতাম, আমি বলতাম আরেকটা প্রশ্ন করেন, কাদের বাচ্চারা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে? ওই প্রশ্নটা করেন যে কাদের সন্তানরা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে। হ্যাঁ, ওই প্রশ্ন করা উচিত না? তখন বাচ্চারা কি লিখতো উত্তরে? গরিবের পোলাপানরা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে, আর রাজবংশের যারা তারা রাজনীতি করবে। এরকম হয়ে গেল না ব্যাপারটা? এটা কোনো কাজ করলেন মিলন সাহেব, দেখেন পুরা ভাইরাল হয়ে গেছে, সবাই এটা নিয়ে আলোচনা করতেছে। এইটা কি রে ভাই? অতীতের দিকে একটুখানি তাকান। শেখ হাসিনার পরিবার নিয়ে কত কথা হইতো, বই পুস্তকে তাদের নাম লেখা হইতো, রাসেলকে নিয়ে রচনা লিখতে বলতো, শেখ রেহানার পরিবার নিয়ে রচনা লিখতে বলতো, শেখ হাসিনার পরিবার, শেখ রেহানার পরিবার এবং শেখ মুজিবুরের পরিবার, এই পরিবার পরিবার কইরা বই পুস্তকের মধ্যে ঢুকাই দিছে পরিবার। সেই পরিবারটাই না বাইর করতে পারতাছি না আমরা। এখনো যদি একজন শিক্ষামন্ত্রী আইসা এরকম কথা বলে জাইমা রহমানের সাথে রাজনীতি করতে হবে, মানে উনি এখন থেকেই বলতেছে বিএনপি করবা তোমরা বড় হইয়া। অর্থাৎ ওই আগের যুগ রয়ে গেছে ভাই, রাজা আর প্রজা, প্রজা প্রজাই থাকবে, রাজা রাজাই থাকবে। কোন সিনেমা যিনি একটা ডায়লগ দেখছিলাম, রাজা রাজাই রহেগা, প্রজা প্রজাই রহেগা, এরকম হবে, ভুলে গেছি। যাই হোক, এবার আসি ওনার ওই কথার আসল অর্থটা কি। আসল অর্থটা ভাই অনেক লম্বা লম্বা রেসের ঘোড়া তো ভাই। ওনারা ক্ষমতায় থাকবে বহুদিন, হ্যাঁ ভাই, বহুদিন ক্ষমতায় থাকবে। দেখেন, নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রী কোথায় থাকবে কোথায় থাকবে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। উনি কি যমুনায় যাবে? না, উনি যমুনায় যাবে না, তবে বিশেষ বিশেষ মিটিং করতে যমুনায় যাবে। আর উনি কোথায় থাকবে? গুলশানের উনার ওই নিজের বাড়িতেই উনি থাকবে। কিন্তু আজকে দেখলাম প্রধানমন্ত্রীর জন্য জায়গা খোঁজা হচ্ছে। ওই মিন্টু রোডের কোনো একটা জায়গায় একটা বাড়ি বানানো হবে। সেটা তো বাড়ি না, হোয়াইট হাউসের মতো কিছু একটা বানানো হবে। ওই বাড়ির নিচে আবার বাংকার বানানো হবে, সুড়ঙ্গ সুড়ং বানানো হবে। ওই যে একটা ছবি হয়েছিল না, ওই যে আরফান নিশো ছিল হিরো, সুড়ং, ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে যায় ডাকাতি করে, ব্যাংক ডাকাতি, মনে আছে? কিন্তু এটা ব্যাংক ডাকাতি না, এই সুড়ংটা বানানো হবে যদি কোনো হামলা হয় ওই সুড়ঙ্গের ভিতর দিয়া সেফ জোনে চলে যাইতে পারবে। ধরেন ওই বাংকারের মধ্যে 1 মাসের খাওয়া দাওয়া, অক্সিজেন সবকিছু থাকবে। আবার এমনও হইতে পারে ওই বাংকারের পাশে দিয়া এমন একটা রাস্তা তৈরি করলো যেটা ভিতর দিয়া গাড়ি চলতে পারে। এই ইরানে আছে না, ইরানও তো আছে, মাটির নিচে শহর আছে না, এটা মাটির নিচে একটা সুড়ঙ্গ তৈরি করবে যেন আরেকটা এক্সিট পয়েন্ট থাকে। অর্থাৎ ব্যাপারটা এরকম, ধরেন একটা হামলা হইলো রাতের বেলা, এখন প্রধানমন্ত্রী ওই বাংকারে ঢুকে গেল, ঢুকার পর গেট লক করে দিল। ওই গেট আপনি ভাঙতে পারবেন না যতই চেষ্টা করেন। আর উনি তো এখানে বৈশা থাকবে না, উনি ওইটার ভিতর দিয়া অন্য এক দিক দিয়া বাইরে চলে যাবে। ধরেন এখানে ঢুকলো আর বাইরে হইলো ধানমন্ডি দিয়া, এরকম হইতে পারে ভাই, এরকম প্ল্যান প্রোগ্রাম। এর জন্যই কথাটা বললাম, দেখেন আমাদের শিক্ষামন্ত্রী যে এখন থেকে শিখাইতেছে, রাজনীতি শিখাইতেছে, জাইমা রহমানের রাজনীতি করতে হবে। আর আমরা জাইমা রহমানকে দেখছি রাজনীতির সাথে জড়িত, ওনার বাবার সাথে সব জায়গায় যাচ্ছে, উনি রাজনীতি শিখতেছে, খুবই ভালো কথা। আবার ওনারা বাংকারও বানাইতেছে, তার মানে লম্বা রেসের ঘোড়া। এই সরকার আরো বহুদিন থাকবে। ওনাদের একজন মিনিস্টারকে বলতে শুনছিলাম,
ওনাদের প্রধানমন্ত্রী 40 সাল পর্যন্ত এই দেশে থাকবে। হ্যাঁ ভাই, বিএনপি থাকতে পারে, ভালো কাজ করলে থাকবে, অবশ্যই থাকবে, সবাই মাইনা নিবে। কিন্তু এখন কি সবাই মাইনা নিতেছে? মাইনা নিতেছে না তো, কারণ উনি কথা দিয়ে কথা রাখতেছে না। শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? বিষয়বস্তু দ্বিতীয় লাইনে দেখবেন লেখা আছে সংকটের মুখে দেশ। প্রশ্ন হচ্ছে সংকটটা সৃষ্টি হলো কেন? সেটার উত্তর প্রথম লাইনেই দেওয়া আছে, গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার। এখন যেই গণভোটের পক্ষে আমরা সবাই ছিলাম নির্বাচনের আগে, সেই গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার হঠাৎ করে কেন গেল, এই বিষয়টা একটু বুঝে দেখতে হবে। এখানে একাডেমিক যারা আছে তারা কথা বলবেন, আমরা শুনবো। আমি আজকে দীর্ঘ বক্তব্য দিব না, আমি খালি কিছু প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের সামনে, যে কেন গণভোটের রায় সরকার গ্রহণ না করে সংকটের মুখে ফেলে দিল দেশটাকে। আমাদের যে কথাগুলো কেউ বলবে না, সেই কথাগুলো আমি একটু আপনাদের ধরিয়ে দিয়ে চলে যেতে চাই। প্রশ্ন হচ্ছে, ক্ষমতার পালাবদলের পর আমাদের ডিজিএফআই কেন ভারত ভ্রমণের প্রতি এত গুরুত্ব দেওয়া শুরু করলো? পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর কেন ভারতে করে? আমাদের ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী কেন তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারতে হবে বলে অলরেডি ঘোষণা দিয়েছেন? এত জায়গা থাকতে কেন ভারত থেকেই ট্রেনের কোচ আমদানি করার পরিকল্পনা করা হয়েছে? যেই ভারতে সার নাই, তারা চায়না থেকে সার আমদানি করছে, সেই ভারতের কাছে যাদের নিজেদেরই নাই, তাদের কাছে আমরা কেন সার চেয়ে প্রস্তাবনা পাঠাচ্ছি? চায়না যখন আমাদেরকে জ্বালানি তেল দিতে চাইলো, সেই প্রশ্নটা আমরা কানে না তুলে, সেই প্রস্তাবটাকে কানে না তুলে কেন ভারতের থেকে জ্বালানি তেলের জন্য আবেদন দিচ্ছি? জুলাই জাদুঘর উদ্বোধন না করার পিছনে কাদের ষড়যন্ত্র চলছে? কেন সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে 120 কোটি টাকার জমি মাত্র 2 লক্ষ টাকায় তুলে দেওয়া হয়েছে? ব্যাংক লুটেরাদের হাতে আবারও কিভাবে করে ব্যাংকগুলো তুলে দেওয়া হচ্ছে? প্রশ্ন করতে হবে, শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা আকাশে ওই ঘুড়িটাকে দেখতে পারি, ঘুড়ির সাথে যেই সুতাটা থাকে তার কিছু অংশ দেখতে পারি, কিছু অংশ পারি না। সেই সুতার মধ্যে থাকে ডিপ স্টেট, সরকার, কমিশন, প্রশাসন, মিডিয়া। কিছু কিছু অংশ দৃশ্যমান হয়, কিছু কিছু হয় না। এই ঘুড়ি আর সুতার পিছনে যেই নাটাই থাকে, সেই নাটাইটাকে আমরা দেখতে পারি না। বাস্তবতা এটাই, ক্ষমতার পালা বদলে ওই নাটাইটা এই মুহূর্তে আবারও ভারতের হাতে চলে গিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, ভারত কেন গণভোটকে মানতে চাইছে না? কেন তারা জুলাইকে ভয় পাইছে? কারণ খুব সাধারণ, অগাস্ট মাসের 5 তারিখে শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়নি, সেদিন ভারতীয় আধিপত্যবাদ বাংলার জমিন থেকে পরাজিত হয়েছিল। তারা নতুন করে সেই আধিপত্যবাদকে ফেরত পেতে চায়। আমার 2 ছোট ছোট সন্তান আছে, তারা যখন দুনিয়াতে আসে এবং বড় হওয়া শুরু করে, আমি তাদের শিক্ষা দিতাম। যখন পড়াতাম আমার মনে আছে, আমি বলতাম A ফর অ্যাপেল, B ফর বল। হিন্দুস্তান, ভারত আমাদের শিখাতে চায় A ফর আওয়ামী লীগ, B ফর বিএনপি। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য যেই বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে, সেই বিএনপি এবং ভারতের আধিপত্যবাদকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার, 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে। 1 গণ অভ্যুত্থান গিয়েছে, আগামী গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। নতুন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন যে ভিডিওগুলো আপনারা দেখছেন, আসলে মূলত এখন যে বাংলাদেশ আছে, এই স্বৈরাচার ছাড়া এবং
পরিবারতন্ত্র ছাড়া যারা আছে তাদের মূল ভিত্তি কিন্তু হচ্ছে এই জুলাই সনদ। এই গণভোট কিন্তু 70% মানুষ কিন্তু ভোট দিয়েছে একটা পরিবর্তনের জন্য। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনা যে দলীয়করণ করছে তার চেয়ে অনেক বেশি দলীয়করণ করছে এখন তারেক রহমান। তিনি এটা বিভিন্ন কিছুকে বাপের দেওয়া কমিটি, তারপরে একেবারে দলীয়ভাবে যা আছে একেবারে সব কিছু, উপজেলা প্রশাসক, তারপরে ইউনিয়ন চেয়ারম্যানে, তারপরে মেম্বার, সব কিছু করা হবে। তো এই যে পরিবারতন্ত্র এগুলোকে ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে একটা জুলাই অভ্যুত্থানের স্পিরিট নিয়ে একটা বাংলাদেশ তৈরি করতে হবে। বিপ্লব একটা হয়েছে কিন্তু বিপ্লব পূর্ণরূপ পায়নি, আর একটা বিপ্লবের প্রয়োজন। তো এই বিপ্লবের ডাক হয়তো অচিরেই আসছে। যাই হোক, এই যে ভিডিওগুলো দেখলেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।